করতে পারবে। মব ট্রায়াল চলবে না, কোনো সহিংসতা চলবে না, এবং তার কথার পরের থেকেই কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশের স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলোতে আর্মি ডিপ্লয়মেন্ট শেষ, আরো রেডি আছে। তো সেগুলো হচ্ছে, এটা দেখে মনে হয় না যে ওয়াকারুজ্জামান পিছিয়ে গেছে বা থেমে গেছে, এটা কিন্তু তার অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে না। সে তার পজিশন নিয়ে নিছে। এখন কখন ঘোষণা দিবে, কখন রিয়েল অর্থে কাজটা শুরু হবে, এই আপদটা কখন যাবে, সেটা আর কি আমরা জাস্ট একটু সময়ের ব্যাপার হয়ে গেছে। যেহেতু একেবারে বিশ্ব বেহায়া, এর কোন এই বেহায়ার আর কোনো ডেফিনেশন খুঁজে পাই না। তার মানে লাজ লজ্জা বলতে কিছুই নাই। সে সে বোঝে না যে সে কি কাজ করছে, তার বিরুদ্ধে কি হচ্ছে, সে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সে কি বলা যায় বলেন তো, একটা একেবারে আমরা ভাষা হারিয়ে ফেলছি যে তার বিরুদ্ধে। তারপরে সে বোঝেই না, এমন ভাব করতেছে, প্রিটেন্ড করে যে সে কিছুই হয় নাই, এখানে কিছুই হচ্ছে না, এ উন্নতির শনৈ শনৈ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আর বাস্তবতা হচ্ছে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, মানুষের দম বন্ধ একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে সারা দেশের মানুষ, আর এটা বোঝে না। দুর্ভাগ্য। তো এক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে যে ইলেকশন হোক, এবং তারা চাইছে যে একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ তারা আবার পাক। এই সুস্থ স্বাভাবিক বাংলাদেশ পেতে গেলে সেনার ভূমিকা তো সব থেকে আগে। এটা তো বাংলাদেশের মানুষ তো রিয়েলি লাকি এনাফ যে কোন সেনা শাসক কিন্তু এত ধৈর্য ধরে না, এত সময় নেয় না। ওই 5 তারিখের পরেই কিন্তু সে নিতে পারতো। তাতে জঙ্গি জেহাদিরা, তার ইনুসের লোকেরাও কিন্তু ওরা যারা ছিল, ইনুস তো তখন আর আসতে পারতো না। সে ক্ষমতাটা নিয়ে নিলেই সেটা দ্যাট উড হ্যাভ বিন দি ওয়াইজার কোর্স। দেশটা সেভ হয়ে যেত, দেশে এত লোক মারা যেত না, এত লোকের চাকরি যেত না, এত নারীরা এত অসুবিধার পড়তো না, ইকোনমি এভাবে ধ্বংস হয়ে যেত না। টোটাল ইকোনমিতে একেবারে কলাপস করে যাচ্ছে। বাজারের যে অবস্থা, আমার হাজার হাজার শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিক বেকার, শ্রমিকের বেতন নাই, কি অবস্থার ভিতরে চলছে। তারপরে সে নির্বিকার। এই লোকটা মানে এটারে বিশ্ব বেহায়া, কি যে ভাষা এটা, এর যে কি ধরনের লোক, এর কি ধাতু দিয়ে আল্লাহ তৈরি করছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো এক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে তাহলে কি করণীয়? বাংলাদেশকে বাঁচাতে গেলে ঠিক কি করতে হবে? বাংলাদেশকে বাঁচাতে গেলে কিন্তু আমি একটা কথা বলবো যে যেহেতু বাংলাদেশের জন্মের সাথে ভারত জড়িত, আর ভারতের যে ভৌগোলিক যে বিষয়টা, একদম বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে। আমি তো বলছি, আমার বাবা কলকাতায় বিয়ের সদাই করতে গেছিলেন, এখনো দেশের লক্ষ লক্ষ মানুষ যায় ট্রিটমেন্টের জন্য। সেখান থেকে তাদের সহযোগিতা, তারপরে এই যে চিকিৎসা, তারপরে এডুকেশন, কত কি সহজ, হাজার প্রকার সহযোগিতা আমাদের সাথে আছে। আমাদের কালচার, এই দেশটা তো, ভারতবর্ষটা তো একসময় একটা ছিল, এটা তো আমাদের, আমরা সকলের একটা দেশ ছিল এটা। ভারতবর্ষ কিন্তু তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তাকে যেমন স্বাধীনতার সময় সে যেভাবে এগিয়ে আসছিল, এখনো সেই স্বাধীনতার উপরে স্বাধীনতা বিরোধীরা হামলা করেছে, তাকে আসতেই হবে, এগিয়ে আসতে হবে। সে কিন্তু নির্বিকার থাকতে পারবে না। আবার নির্বিকার থাকলে সেও হি উইল বি ইকুয়ালি ডিস্টার্ব। বাংলাদেশের মানুষ যত তাদের জীবনে যে দুর্ভোগ আসবে, একেবারে সেম ওয়েতে ভারতের সাধারণ মানুষ, বর্ডার অ্যাডজয়নিং এরিয়ার মানুষগুলো সকলেই এই ইকুয়ালি সাফার করতে থাকবে। সেই জন্য ভারতকেও ইয়ার কথা, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্রের কথা মাথায় রেখে, মানবাধিকারের কথা মাথায় রেখে, এবং জঙ্গি জিহাদিদের নির্মূলের যে রাষ্ট্রীয় যে ইন্টারন্যাশনাল যে ওয়ার অন টেরর, তাকে সেদিকে যেতেই হবে। ভারত নির্বিকার থাকতে পারবে না। কিন্তু ভারত তো যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এবং আমরা যদি দেখি যে মোহাম্মদ ইউনূস তিনি যবে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আসলেন, তারপর থেকে তিনি ভারতের ক্ষতি করা ছাড়া তিনি কিন্তু আর কিছু চায়নি। কখনো চীন, কখনো পাকিস্তানের হাত ধরেছে, আবার আমাদের যে উত্তর পূর্ব 7 সিস্টার্স তার দিকেও নজর পড়েছে। বারবার তিনি ভারতকে বলা চলে যে খোঁচা দিয়ে বারবার বিদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু ভারত কিন্তু সব সময়
তার দায়িত্বশীল ভূমিকাতেই থেকেছে। ভারত কিন্তু পাল্টা কোনো আঘাত করা বা এই সব দিকে যায়নি। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি এত কিছুর পরেও ইউনূস কি করলো? ইউনূস কি সেই জায়গাটা ধরে রাখলো? ভারতের দায়িত্বশীল হওয়ার ভূমিকার সেই জায়গাটা কি গুরুত্ব দিল, মর্যাদা দিল? আপনি দেখেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য সে যেভাবে হ্যাংলাপনা করলো, আবার চীনে গিয়ে একেবারে ইমপ্রেস করার জন্য যা কিছু বললো, মুখে যা আসে, এটা একটা ব্যক্তিত্বহীন। এবং সে বুঝে না যে সে কি করছে, তার অর্থ, কথার অর্থ কি দাঁড়ায়, এগুলো সে বুঝে কি বুঝে না। এবং সে বুঝে না এই কথা কেমনে বলি, সে কেন এই কথাগুলো বলে। এবং তার তো চায়না তো এমন অবস্থা ছিল যে চায়না জয় করে ফেলছে। এখন তো চায়নার অ্যাম্বাসেডারের কথা শুনে আমি তো জাস্ট সারপ্রাইজ। সে ওই করিডোরের কথা একেবারে সরাসরি এবং খুব তাদের তাদের ইয়াতে নিয়ে, তারা কগনিজেন্সিতে নিয়ে সেটা প্রতিবাদ করছে, বাংলাদেশকে বলে দিছে। বার্মা বাংলাদেশকে চিঠি লিখছে সরাসরি। এখন এই কথা কি বলবো বলেন। আবার তারপরে এই করিডোরটা, এটা তো পুরো চীনের বিরুদ্ধে আঞ্চলিক সেফটি সিকিউরিটির বিরুদ্ধে এই করিডোর। বন্দর দেওয়া, এটাও তো আঞ্চলিক সিকিউরিটির জন্য, এটা সিকিউরিটি কনসার্ন। তো সে এত এতটা যে নির্বোধ, এটা তো বোঝা মুশকিল। এটা তো কেন সে এরকম করে, না ডেলিভারেটলি করে, বুঝে সুঝে করে, এটা পাগলের মতো কাজ করছে সে। কিন্তু তার এই কাজ আগামী দিনে তার দলের জন্য বা তার জন্য কতটা ক্ষতি করতে পারে? এরকম চলতে থাকলে বাংলাদেশ থেকে পালাতে হবে। হ্যাঁ, আপনি দেখেন সে নিজেই প্রতারক। সে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সে ওদেরকে, সে নিজেই একটা দল করতেছে, আবার বলে যে না ওরা ইয়াতে নেই, আবার বলে যে না তাদেরকে সকল প্রকার সহযোগিতা দিচ্ছে। সহযোগিতা দিয়ে এইসব পার্টি খুলে কোনো লাভ হয় না বাংলাদেশে। তো কিংস পার্টি এরশাদও খুলতে গেছিল, তারপরে এরশাদ না, তারপরে যে 111-এর সময় কিং পার্টি হয়েছিল। এটা কোনো কাজে লাগে না, এদের একজন লোকও এদের নাম নেওয়ার জন্য নেই, অবশিষ্ট নেই। কাজেই শিক্ষা নেয় না, এটাই আমার সমস্যা, যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। সে যে কান ধরে এয়ারপোর্টে বসে কান ধরে বলছিল যে আমি আর কোনোদিন রাজনীতি করবো না, সেই 111-এর পরে পার্টি খুলতে আসছিল, তো চেষ্টা করছিল। তো তারপরে একটা মানুষ তার যে কথার উপরে যে স্টিক করে না, একটা মানুষের কথার উপরে যদি তার রিলাই করা না যায়, একটা মানুষের উপরে যদি পাবলিক বা জনগণ রিলাই করতে না পারে, এই মানুষের কি দাম থাকে, কি তার অস্তিত্ব? এটা দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের একজন এইরকম একজন, এটা। তবে এই অবস্থা, আমার বিশ্বাস দেশে এই অবস্থা থাকবে না।